পরপর 2014 ভারতীয় জনতা পার্টি সরকারের আসার পরে আমরা কিন্তু ক্রস বর্ডার টেরোরিজম এবং এইভাবে একবারই দেশে যেটাকে ইন্টারনাল সিকিউরিটি যেই জায়গায় পৌঁছেছে সেটা আমরা দেখেছি। আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আপনারা 2016-তে, বলেছিলেন নোটবন্দি, এই নোট যদি বন্ধ করা হয় তাহলে একবারই সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে। আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে, কোনো অসুবিধা হয়নি। সন্ত্রাসবাদ বন্ধ হবে, আতঙ্কবাদ বন্ধ হবে, কিন্তু হয়নি। আমরা কিন্তু পরপর বছরগুলো সেগুলো আরও বলবো, কিন্তু আস্থা যেখান থেকে পাওয়ার কথা সেই আস্থা আমরা পাচ্ছি না। কেন আমরা কেন হতাশাগ্রস্ত হচ্ছি? কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, ভারতীয় জনতা পার্টি একবারই সাইলেন্ট ইনভিজিবল রিগিং নিয়ে ব্যস্ত, দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন ভুটান। ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে কোত্থেকে? যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন না। অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? পরপর যে ঘটনাগুলো ঘটেছে বিস্তারিত পার্থদা বলবেন। আমরা কিন্তু যেটা বলছি, মানুষের মৃত্যু হয়েছে, ডেথ অফ সিভিলিয়ানস, ডেথ অফ আর্মি পার্সোনাল হয়েছে বিগত বছরগুলোতে। আমরা যদি উল্লেখ করি অনেকগুলো এইভাবে হামলা, আতঙ্কবাদরা যে হামলা করেছে, টেররিস্ট অ্যাটাক যেটা হয়েছে, সেখানে আর্মি তাদেরকেও আমরা হারিয়েছি। তাহলে এই যে পেহেলগাঁওতে বলা হলো যে পেহেলগাঁওতে অপারেশন সিন্দুর হয়েছে, কারণ ওটা টেররিস্ট অ্যাটাক ছিল, এরপর একটাও হবে না। যদি কোনো আক্রমণ হয় ওটাকে আমরা টেররিস্ট অ্যাক্টিভিটি বলবো, তাহলে তারপরে কি? সুতরাং এই জায়গা যদি আমরা দেখি, দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে। পার্থদা আপনি বলুন, তারপর আমরা আবার বলব। আপনারা সবাই অবগত আছেন, গতকাল অর্থাৎ 10ই নভেম্বর, আপনারা প্রত্যেকে অবগত আছেন, সারা ভারতবর্ষের মানুষ গতকাল দেখেছে। গতকাল অর্থাৎ 10ই নভেম্বর দিল্লিতে একটি মর্মান্তক ঘটনা ঘটে। গোপন সূত্র থেকে প্রাথমিক তথ্য অনুযায়ী এটা একটা আইডি বিস্ফোরণ। যদিও সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হলে যে এটা সন্ত্রাসবাদী হামলা কিনা, তার উত্তর ছিল ঘটনাটি কিভাবে ঘটেছে বলা কঠিন। অর্থাৎ যার হাতে দেশের নিরাপত্তা তিনি বলছেন ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা বলা কঠিন। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি হামলার প্রকৃতি নির্ধারণ করতে না পারেন তাহলে দেশবাসী কার উপর ভরসায় থাকবে? ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনা সমগ্র দেশবাসীকে যেরকম মানসিক আঘাত করেছে, ঠিক তেমনিভাবেই মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা তাদের মনের দুঃখ তারা গভীর প্রকাশ করেছেন এবং গভীরভাবে শোক জ্ঞাপন করেছেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমার মূলত প্রশ্ন আমাদের দলের পক্ষ থেকে যে এটা কি বিজেপির আমলের প্রথম ঘটনা? আপনি যদি বিজেপির আমলের পরপর ইতিহাস দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে 2015 সালে গুরুদাসপুর হামলায় 10 জন নিহত হয়েছিলেন, তাদের মধ্যে পুলিশ কর্মীরা ছিলেন। আপনি ওই 2015 সালে উধমপুরে বিএসএফ কনভয়ের উপরে সন্ত্রাসবাদী হামলায় জওয়ান আর সাধারণ মানুষ প্রাণ হারায়। আপনি যদি দেখেন 2016 সালে উরির সেনা শিবিরে সন্ত্রাসী হামলায় 17 জন শহীদ হন। এই ঘটনা ঘটেছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা দুজনে প্রচার করেছিলেন যে আমরা দুজনেই হচ্ছি জাতীয় নিরাপত্তার রক্ষক। সেই একই বছরে পাঠানকোটে 7 জন ভারতীয় সেনা আর 1 জন বেসামরিক নাগরিক তারা নিহত হন। 2019 সালে পুলওয়ামার সমস্ত খবর থাকা সত্ত্বেও 40 জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান। আপনারা জানেন যে
তৎকালীন রাজ্যপাল সতপাল মালিক পরবর্তীকালে কি বলেছিলেন, উগ্রপন্থীর হামলার খবর ছিল কিন্তু তাদের জন্য কোনো হেলিকপ্টার কিংবা কিছুর ব্যবস্থা করা হয়নি। মারা গেলেন আমার 40 জন সিআরপিএফ জওয়ান। আর নিজেদের গাফিলতি ঢাকতে গিয়ে তারা দেখাতে লাগলেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কতটা আক্রমণাত্মক। এবং একই ঘটনা আপনি যদি লক্ষ্য করে দেখেন, 2020 সালের 19শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন না কেউ আমাদের সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে, না কেউ ভেতরে ঢুকে আছে। এই ঘটনা ঘটার পরে 2025 সালে আপনারা দেখুন পহেলগাঁওয়ে 26 জনের প্রাণহানি হলো। তাহলে প্রধানমন্ত্রীর কথার মূল্য থাকে না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মূল্য থাকে না, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সকালবেলা ফরিদাবাদে বিস্ফোরক রাইফেল পাওয়া সত্ত্বেও কোথাও রেড অ্যালার্ট জারি করা হলো না। রেড অ্যালার্ট জারি করা হচ্ছে কখন না ঘটনাটা ঘটে যাওয়ার পরে। তাহলে কি বিজেপি সরকার চাইছে এই ঘটনা ভারতবর্ষে বারবার ঘটুক? এবং এই ঘটনা যতবার ঘটবে ততবার ওরা পাকিস্তানের বিরুদ্ধে জেহাদ তুলে ওরা এই ধর্মের ভিত্তিতে যেরকমভাবে ভারতটাকে ভাগ করতে চাইছে সেরকমভাবে ওরা এই ধরনের ইস্যু তৈরি করছে। তার মানে কি এই মৃত্যু বিজেপি চাইছে? এটা তো ভারতবাসীর মানুষের জিজ্ঞাস্য। নইলে একের পর এক হামলা, একের পর এক ঘটনা, এটা ভারতবর্ষের মধ্যে হচ্ছে কি করে? আগে ভারতবর্ষের এইসব ঘটনা ঘটতো সীমান্তবর্তী এলাকায়। আমরা দেখেছি উগ্রপন্থী হামলা হতো সীমান্তবর্তী এলাকায়, এখন এটা দেশের মাঝখানে এসে পড়ছে। দুঃখের সাথে বলতে হয় এর আগেও যে উগ্রপন্থী হামলা দিল্লির উপরে হয়েছিল, পার্লামেন্ট আক্রমণ হয়েছিল, সেটাও কিন্তু বিজেপি সরকারের আমল ছিল। তাই আমাদের সুনির্দিষ্ট দাবি যে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশের মানুষ আতঙ্কগ্রস্ত, দেশের মানুষ বুঝতে পারছে না কখন এই নিরাপত্তা বলয় কমে যাওয়ার কারণে কখন কোন জায়গায় কোন হামলা এসে পড়বে। আমরা কি আদৌ সুরক্ষিত? আমার জীবন কি আদৌ সুরক্ষিত? আজকে এই মুহূর্তে আমি বেঁচে আছি, 2 মিনিট বাদে আমি বেঁচে থাকবো তো? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষদের মধ্যে সারা ভারতবর্ষব্যাপী ছড়াতে শুরু করেছে। পুলওয়ামার পরে দেশপ্রেমের জিগির তুলেছিল, আমরা সবাই সামিল হয়েছিলাম। পহেলগাঁওয়ের পর অপারেশন সিন্দুর বলা হয়েছিল, আমার বোনেদের সিন্দুর মুছে নিয়ে তাদের সিন্দুরের দায়িত্ব কেউ নিতে পারেনি, কিন্তু অপারেশনের নাম দিয়ে দিল অপারেশন সিন্দুর। আমি জানি না এরপরে কোন অপারেশন হবে, কিন্তু ভারতবর্ষে মৃত্যুর মিছিল চলছেই। আমাদের প্রতিবাদ তার প্রতিবাদ। ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ব্যর্থ, এটা তাকে স্বীকার করতে হবে। তাই আমাদের দলের সুনির্দিষ্ট দাবি, যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে। এবং আমাদের দলের সুনির্দিষ্ট দাবি যে একটা সিট গঠন করে, কোর্টের কোনো বিচারপতিকে মাথায় রেখে একটা সিট গঠন করে পুরো ঘটনার তদন্ত করতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির দ্বারা তদন্তে বিশ্বাস করতে পারছি না, ভরসা রাখতে পারছি না, যেহেতু একটার পর একটা উগ্রপন্থী কার্যকলাপ ঘটছে। যেহেতু আমরা দেখেছি যে পুলওয়ামার সময় যিনি কাশ্মীরের রাজ্যপাল ছিলেন, তিনি পরবর্তীকালে কি বিবৃতি দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে। আর এরা সব সময় মৃত্যুর সংখ্যা কমিয়ে দিতে চায়। আপনারা দেখেছেন যখন উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় কিভাবে মৃত্যুর সংখ্যা দেখানোর চেষ্টা হয়েছিল। ওরা দাবি করেছিল 37 জন, রিপোর্টে দেখা গেল 82 জন। মৃত্যুর মিছিল চলছে। আমাদের স্বরাষ্ট্র দপ্তরকে ঢেলে সাজানোর কোনো পরিকল্পনা নেই, কিভাবে মানুষকে নিরাপত্তা দেওয়া হবে তার জন্য কোনো পরিকল্পনা নেই। ক্রমশ বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, সেই বাজেটটা যাচ্ছে কোথায় না প্রধানমন্ত্রীর বিজ্ঞাপনে। সেই বাজেটটা যাচ্ছে কোথায়? ভারতীয় জনতা পার্টির বিজ্ঞাপনে। সেই প্রচারটা যাচ্ছে কোথায়? অমিত শাহর বিজ্ঞাপনে। দেশের নিরাপত্তার জন্য যে টাকা ব্যয় করা হতো সেই টাকাটা নরেন্দ্র মোদীর প্রচারের কাজে ব্যয় করা হচ্ছে।
ভারতবর্ষ এই নির্মম ইতিহাস আর কতদিন সহ্য করবে? এই প্রশ্ন আমাদের প্রত্যেকে। আপনি কল্পনা করতে পারেন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো দিল্লিতে, আর প্রধানমন্ত্রী চলে গেলেন ভুটান বেড়াতে, তার কোনো দায়িত্ব নেই? আপনারা তো প্রত্যেকে জানেন, যখন পুলওয়ামার ঘটনা ঘটছে তখন তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই ঘটনাও তো প্রত্যেকের জানা। 6:40 অবধি সেদিন তিনি শুটিং করেছিলেন। তাহলে কার উপরে দেশের নিরাপত্তা, কাকে মানুষ ভরসা করবে? দেশকে চরম মূল্য চোকাতে হচ্ছে এমন একটা সরকারের জন্য যারা শাসন আর নিরাপত্তার বদলে সবচেয়ে বেশি প্রচারমুখী আর চমক দিতে বেশি আগ্রহী। দেশের মানুষ জবাব চায়, যারা মারা গেলেন সেই শহীদদের পরিবার ন্যায় বিচার চায়, দেশ চায় নেতৃত্ব, দেশ কোনো অজুহাত চায় না।